সকাল সকাল পাহাড়ে এক কাপ কফি, কফি উইথ কাঞ্চনজঙ্ঘা। নর্থ বেঙ্গলে কমলালেবুর বাগান বলেই আমাদের যে নামটা প্রথমে আসে মাথায় সেটা হলো শিটং। কিন্তু শিটংয়ের থেকেও নর্থ বেঙ্গলে এমন একটি জায়গা আছে যেখানে প্রচুর কমলালেবুর গাছ আছে। কমলালেবু কুড়িয়েছি আমরা। এখানে অনেকগুলো ওয়াটারফল একসাথে আছে। এটা একটা ওয়াটারফল ভিতরে আছে। এই জায়গাগুলো সব ল্যান্ডস্লাইড হয়েছিল, এখন রাস্তার কাজ চলছে। ভ্রমণ পিপাসু বাঙালিরা একটু ছুটি পেলেই কিন্তু চলে যায় সমুদ্রে বা পাহাড়ে। তবে পাহাড়টাই বেশি আকর্ষণ করে বাঙালিদের। তবে পাহাড়ের দার্জিলিং সিকিমের থেকেও যদি শান্তিতে সময় কাটাতে চান তাহলে কিন্তু অবশ্যই যেতে হবে পাহাড়ের কোনো অফবিট গ্রামে। হ্যালো বন্ধুরা, কেমন আছে? ভ্রমণ সঞ্চারীর মধুমিতা আবার আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে। দুর্গাপুজো, কালী পুজো কেটে গেছে, এবার আমি বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। দীর্ঘ 8 মাস পর আমি যাচ্ছি পাহাড়ে। তবে এবারে আমি দার্জিলিং বা সিকিম যাচ্ছি না, এবারে যাচ্ছি পাহাড়ে একটা অফবিট গ্রাম। এটা দার্জিলিংয়ের একটি ছোট অফবিট গ্রাম, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা সব সময় দেখতে পাবে, আর যেখানে রয়েছে অনেকগুলো ওয়াটারফলস এবং সেই সাথে রয়েছে অনেক কমলালেবুর বাগান। গঙ্গা যাওয়ার জার্নিটা স্টার্ট করছি শিয়ালদা স্টেশন থেকে, আর এখান থেকে 11টা 20 পদাতিক এক্সপ্রেসে করে আমি যাব এনজেপি। ঘুরতে বাজে এখন 10টা 15, আর দার্জিলিং মেল এখন শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই প্ল্যাটফর্মেই আসবে পদাতিক এক্সপ্রেস, আর আমাদের ট্রেনের টাইমটা 11টা 20, তাই এখন 1 ঘন্টা পরে আমাদের ট্রেন ছাড়বে, তার জন্য এখন অপেক্ষা করতে হবে। এখন ঘুরতে বাজে 10টা 40, আর আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস এখন শিয়ালদা স্টেশনে ঢুকছে। ট্রেনটা অনেকটা আগেই দিয়ে দিয়েছে। আমার কোচ নম্বরটা হচ্ছে S1-এ, আর একদম 1 নম্বর সিটটা আমার, তাই খুব সামনাসামনি আমার সিট রয়েছে। সবাই অধীর হয়ে অপেক্ষা করছে গেট খোলার জন্য। সত্যি বলতে কি, যখনই ঘুরতে যাওয়ার কথা ওঠে না, সকলেই ভীষণ এক্সাইটেড হয়ে ওঠে। আমার S1-এর একদম সিট নাম্বার 1, একদম জানলার ধারে সিট পড়েছে। দারুণ, বেশ আমাদের বগিটা কিন্তু খুব সুন্দর, মানে একদম নতুন কোচ এটা। তবে যাদের সাইড আপ আর সাইড লোয়ার আছে তাদের খুব সমস্যা, কারণ দেখুন ওপরেই 2টো চার্জিং পয়েন্ট রয়েছে, নিচে কিন্তু একটাও নেই। এটা টয়লেটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে, আর এখন তো ট্রেনের টয়লেট অনেক উন্নত করে দিয়েছে। 11টা 20 বেজে গেছে, আর আমাদের ট্রেনটাও শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। টাটা শিয়ালদা। ঘড়িতে বাজে 11টা 20, আর একদম রাইট টাইমে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে। এবার আমাদের ট্রেনটা ধীরে ধীরে এগিয়ে যাবে এনজেপি থেকে। কাল সকালে দেখাবে। গুড মর্নিং বন্ধুরা, অনেক তাড়াতাড়ি সকালটা হয়ে গেছে, কিন্তু আমাদের ট্রেনটা না 1 ঘন্টা লেট, তাই ভালোই লাগছিল না উঠতে। কিন্তু এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে, তাই উঠে পড়লাম। আর উঠেই দেখলাম দুদিকে শুধু সারি সারি চা বাগান আর চা বাগান। আর এই চা বাগান দেখলেই একটাই কথা মাথায় আসে যে এবার আমরা চলে এসেছি একদম দার্জিলিংয়ের কাছাকাছি। আর এত সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে ট্রেন জার্নি করার মজাই আলাদা। বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম এনজেপি। আমাদের ট্রেনটা 1/2 ঘন্টা লেট ছিল, তাই পৌঁছাতে 10টা বেজে গেছে। 1/2 ঘন্টার একটু বেশি হবে। এখন আমি যাবো দার্জিলিং একটা অফবিট গ্রামে। চলো আমার জার্নিটা স্টার্ট করি, আর আমার জার্নিটা কেমন হয় তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। এটা টয় ট্রেনের লাইন, এখন 10টা 10-এ টয় ট্রেনটা ছেড়ে যাবে। দার্জিলিংয়ে বন্যা হয়ে যাওয়ার পর রাস্তাঘাটের যেমন ক্ষতি হয়েছিল, সেরকম
টয় ট্রেন লাইনেরও ক্ষতি হয়েছিল, কিন্তু সেই সমস্ত কিছু ক্ষতি এখন রিপেয়ার হয়ে গেছে, তাই এখন টয় ট্রেন চলছে। আপনারা যদি টয় ট্রেনে করে দার্জিলিং যেতে চান তাহলে অবশ্যই যেতে পারবেন। আমিও একটু সময়ের জন্য এখানে দাঁড়িয়ে গেলাম। টয় ট্রেনে করে নাই যেতে পারি, কিন্তু দেখার মজাটাই আলাদা। আর টয় ট্রেন দেখলেই সেই একটা বাচ্চা বাচ্চা ফিলিংস এসে যায় মনের মধ্যে। এনজিপি স্টেশনের এখন কাজ হচ্ছে, এখানে লেখাটা এখন নেই। নতুন রূপে তৈরি হচ্ছে এনজিপি স্টেশন। এনজিপি স্টেশন থেকে বাইরে বেরিয়ে চলে এলাম কল্পনা হোটেলে ব্রেকফাস্ট করতে, কারণ আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। আর এখন বেলা 11টা বাজে, তাই ব্রেকফাস্টটা করি এখান থেকে রওনা দেব। আমি ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি আলু পরোটা। এই কল্পনা হোটেলে সমস্ত রকমের ইন্ডিয়ান, চাইনিজ খাবার পাওয়া যায়। ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার সমস্ত কিছুই পাওয়া যাবে। আর যদি বাড়ি ফেরার পথে এখান থেকে ডিনার বা লাঞ্চে খাবার তুলে নাও তাহলে কিন্তু মন্দ হবে না। নানা রকমের পদের খাবার এখানে পাওয়া যায়। চলে এলো আলু পরোটা, দেখেই লোভ লাগছে আর ভীষণ খিদেও লাগছে, তাই চটপট ব্রেকফাস্টটা করে নিই। চলে এলাম এনজিপি ট্যাক্সি স্ট্যান্ডে, আর এখানেই আমরা যে গাড়িটা রিজার্ভ করেছি সেই গাড়িটা দাঁড়িয়ে আছে। এই গাড়িটা করে আমরা যাব আমাদের ডেস্টিনেশন পাহাড়ের সেই ছোট্ট গ্রামে। এনজিপি থেকে চলে এলাম শিলিগুড়ির দিকে। আর কিছুক্ষণ পরে এই ব্যস্ততম রাজপথ ছেড়ে ঢুকবো জঙ্গলের রাস্তায়। আর জঙ্গলের রাস্তায় প্রবেশ করলেই মনে হয় একটা স্বপ্নের রাজ্যে চলে এসেছি। দুধারে জঙ্গল স্টার্ট, আর কোনো শহরের কোলাহল নেই। আর আজকের ওয়েদারটা একদম ঝাঁ চকচকে ওয়েদার। তবে একটাই দুঃখের বিষয় যে আজকে এনজিপি স্টেশন থেকে আর দেখতে পেলাম না কাঞ্চনজঙ্ঘাকে। ধীরে ধীরে পাহাড় শুরু, তবে ধন্যবাদ। চলে এলাম সেবক কালী মায়ের মন্দিরের কাছে। যতবার এখান দিয়ে যাই ইচ্ছা হয় যে এখানে নেবে একটু মা কালীর দর্শন করি, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তবে দূর থেকেই মাকে প্রণাম জানিয়ে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমরা আজকে তিস্তা বাজার দিয়ে যাবো, রাস্তা পরিষ্কার আছে সে কারণে, কিন্তু রাস্তা একটু জ্যামের কারণে একটু লেট হচ্ছে। আদারওয়াইজ মানে ওয়েদার খুবই সুন্দর আছে। দুদিকে পাহাড়ের কি অপরূপ দৃশ্য, অথচ জাস্ট 1 মাস আগেই তিস্তা নদীর ভয়াবহ বন্যায় দার্জিলিংয়ের অবস্থা ভয়ানক হয়ে উঠেছিল। মানে দার্জিলিংয়ের মানুষের জীবন কতটা বিপন্ন হয়েছিল দেখুন। রাস্তার দুধারে গাছ পড়ে আছে, স্থানে স্থানে কিন্তু ল্যান্ডস্লাইডের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন, এখানে কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছিল, অনেকটা এরিয়া জুড়ে ল্যান্ডস্লাইড হয়েছিল এখানে। আর তিস্তা নদীর জল একদম রাস্তায় উঠে এসেছিল। এই রাস্তাগুলো তখন আর দেখা যাচ্ছিল না, মানে এখানে পুরো তিস্তা নদীর জলে ডুবে গেছিল রাস্তাগুলো। লাইনের কাজ অনেকটাই এগিয়ে গেছে, পুরোপুরি তৈরি হয়ে গেছে ব্রিজ। রাস্তার এক সাইড জুড়ে বেশ অনেক এলাকা জুড়ে শুধু ল্যান্ডস্লাইড দেখতে পাওয়া যায়। মানে কি সাংঘাতিক অবস্থা হয়েছিল দার্জিলিংয়ে যখন বন্যা হয়েছিল, বড় বড় ল্যান্ডস্লাইড হয়েছিল এখানে।
আর এই রাস্তা তো দেখাই যাচ্ছিল না, মানে এটা পুরো জলের তলায় চলে গিয়েছিল। আমরা আর কিছুক্ষণ পরেই তিস্তা বাজারে ঢুকবো, আর এখান থেকে রাস্তাটা দুভাগ হয়ে যাবে। উপরের যে রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে তিস্তা ব্রিজ হয়ে সিকিম কালিম্পং এর দিকে, আর নিচের এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা যাচ্ছে দার্জিলিং অফবিটে। আমরা চলে এলাম তিস্তা বাজারে, আর জাস্ট 1.5 ঘন্টা পরে পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন দার্জিলিং এর। চলে এলাম তিস্তা বাজারে। এতক্ষণ ছিল তিস্তা নদী, পাহাড়, এখন পাহাড়ের রাস্তা আর দুধারে ঘন জঙ্গল। আহা, কি অপূর্ব দৃশ্য! দুদিকে শুধু পাহাড় দেখছি আর চা বাগান দেখতে পাচ্ছি। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে আমি এখনো কেন জায়গাটার নামটা বলিনি। এটা জাস্ট একটা সারপ্রাইজ আপনাদের জন্য। আপনারা কিন্তু গেস করে কমেন্ট বক্সে জানাতে পারেন যে আমি ঠিক কোন জায়গায় ঘুরতে যাচ্ছি। চলে এলাম তিনচুলে ভিউ পয়েন্টে। আচ্ছা, নিজের অফবিট ডেস্টিনেশনে পৌঁছাতে আমার তিনচুলেটাও দেখা হয়ে গেল। আর পর্যটকদের এখন ভালোই ভিড় আছে, কারণ তাকদা, তিনচুলে, লামাহাটা এগুলো পর্যটকদের দর্শনীয় স্থান। এত মনোরম ওয়েদার, মানে এত সুন্দর, মেঘগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে সামনের দিক দিয়ে। কি অপূর্ব অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। ওয়াও! এইখানে দিয়ে যেতে যেতে আমার রাজ ফিল্মের সেই দৃশ্যর কথা মনে পড়ছে। সেই উটির যে দৃশ্য, মনে হচ্ছে যে আমি উটিতে চলে এসেছি আর এখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমি। একটা সেই রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। আচ্ছা, যদি ঠিক এই মুহূর্তে কোনো ঘোস্ট জঙ্গলের ভেতর থেকে আমাদের গাড়ির সামনে চলে আসে, তখন কীরকম লাগবে? যদিও এটা রাত্রি নয়, বিকালবেলা, মানে বিকাল হতে যায়, এখন ঘড়িতে বাজে 2:35। বন্ধুরা, আমি কিন্তু আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আর আমাদের হোমস্টেতে পৌঁছাতে জাস্ট 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তোমরা বুঝতেই পারছো যে আমার ডেস্টিনেশনটা কিন্তু একদম মেঘেদের মাঝে, মানে মেঘের রাজ্যে আমি এসে গেছি ঘুরতে। আর সেটা কোথা, সেটা এখনো সাসপেন্স রাখলাম, ভিডিও শেষে অবশ্যই তোমাদের সেটা জানাবো। দীর্ঘ 3 ঘন্টা জার্নির পর অবশেষে আমি পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশনে। বন্ধুরা, আমি চলে এলাম ছোটা মাঙ্গাওয়েতে। আমি এই ছোটা মাঙ্গাওয়ে এসে কোন হোমস্টেতে রইলাম, আর হোমস্টের ভাড়া কত, এবং হোমস্টেতে কি কি ব্যবস্থা রয়েছে, সেই সমস্ত তথ্য আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের দিয়ে দেব। তার জন্য আপনাদের নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওকে বন্ধুরা, এখনকার মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।